এরপরে 2013 সালে যখন দেশের আলেম সমাজ তাদের অধিকারের প্রশ্নে জেগে ওঠে, তখন 13 সালে রাতের অন্ধকারে সকল বিদ্যুৎ ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আমাদের আলেম সমাজের উপরে ছাপ্পা চাপ করে গণহত্যা করে এই শেখ হাসিনা বলি। এরপরে মোদী বিরোধী আন্দোলনেও ঢাকার শহর সারা দেশে প্রায় 20 জনের অধিককে হত্যা করা হয়। এবং সর্বশেষ 2024 সালের গণঅভ্যুত্থানে আপনাদের অনেকের সন্তানের বয়সী, অনেকের ভাইয়ের বয়সী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া কিংবা গার্মেন্টসে চাকরি করা কৃষক শ্রমিক মজুর, এই ধরনের প্রায় 1400-এর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এবং বিগত 16-17 বছরের স্বৈরাচারী আমলে বিএনপি জামায়াত থেকে শুরু করে বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীকে শত শত নেতা কর্মীকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। আমরা বিএনপিকে শুধু একটা কথা বলতে চাই, এই যে হাজারের অধিক খুনের নির্দেশদাতা, জনগণের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেওয়া স্বৈরাচার, তাদের যদি বিচার এই বাংলাদেশে নিশ্চিত না করে আপনারা তাদের সাথে লিয়াজ করে আপনাদের পরিণতি আগামী বাংলাদেশে তাদের চেয়েও ভয়াবহ হবে। কারণ দিন শেষে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আমরা বিএনপিকে আহ্বান করব, মনে করে দেখেন আপনাদের রাজনৈতিক নেতৃত্ব ইলিয়াস আলীকে কিভাবে খুন করা হয়েছে, যে ইলিয়াস আলী কোনদিন ফিরে নাই। মনে করেন ছাত্রদের যুবদল বিএনপির ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে গুম করে কিভাবে বাড়ি ছাড়া করা হয়েছে। এমন অনেকে আছে বছরের পর বছর বাড়িতে থাকতে পারে নাই। মনে করে দেখেন তারেক রহমান 2009 সাল থেকে শুরু করে এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের পর পর্যন্ত তিনি তার জায়গা থেকে বাংলাদেশে থাকতে পারেন নাই। মনে করে দেখেন বেগম খালেদা জিয়াকে ওই জেলখানায় মিথ্যা মামলায় রেখে বিষাক্ত করে, অসুস্থ করে তাকে কিভাবে হত্যার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এত কিছুর পরে বিএনপি যদি শুধু ক্ষমতায় পেয়ে পুরনো অতীত, পুরনো এই জুলুম সবকিছু ভুলে যায়, এই ধরনের স্বৈরাচারের সাথে আঘাত করে, তাদেরকে টাকার বিনিময়ে জামিন করে, তাদেরকে মুক্ত করে দিয়ে জুলাইয়ের যোদ্ধাদের জীবনকে নিরাপত্তাহীন করে তোলে, তাহলে এই যে পাপের ভাগ, এই ভাগ নিয়ে আগামীতে এই বাংলাদেশে বিএনপির রাজনৈতিক পতন রচিত হবে। হয়তো 1 বছর হবে না, 5 বছর হবে না, কিন্তু মনে রাখবেন পাপের প্রায়শ্চিত্ত আওয়ামী লীগ যেমন 17 বছর পরে হলেও এই দেশে করছে, আপনাদেরকে এটা করতে হবে। এবার শুধু বিএনপিকে নিয়ে কয়েকটি কথা বলি। আমরা সবসময় কথা বলার সময় মনে রাখার চেষ্টা করি তারা 17 বছরের জুলুমের শিকার। আমরা মনে রাখার চেষ্টা করি তারা জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের সাথে ছিল, কিন্তু আমরা যখন দেখি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে তাদের অযোগ্য, নির্বাচনে হারা, অযোগ্য চাঁদাবাদ পাট্টারদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক করা হচ্ছে, জেলা পরিষদের প্রশাসক করা হচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মহাপরিচালক চেয়ারম্যান করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই দেশটাকে আরেকবার দলীয়ভাবে কুক্ষিগত করা, প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করার আরেকটা নমুনা, আরেকটা চিত্র। বিএনপি যদি এই কাজ করে তাহলে তারা নিজের পায়ে নিজেরা গোলাম রাখবে, কারণ তারা তাদের নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারে না। যদি পারত তাহলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে 5-10-20 জন বিএনপির নেতা কর্মীর জন্য মানুষের আবার অতিষ্ঠ হইত না। আপনারা ভোট দিয়ে দেখেন, ধরুন হবিগঞ্জে 1 লক্ষ বিএনপির সমর্থক আছে, হয়তো 100 জনের এরকম আছে যারা বিএনপির নাম ভাঙিয়ে, ছাত্রদের যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, ক্ষমতার ব্যবহার করছে, জমি দখল করছে, প্রশাসনের উপরে খবরদারি করছে, সকল সরকারি অফিসে টেন্ডারবাজি করছে, কিন্তু ওই 100 জনের জন্য বাকি 1 লক্ষ জনের মান সম্মান ভুলাই দিতে যাচ্ছে। বিএনপি এখন এমন অবস্থা, তারেক রহমানের এমন অবস্থা, ওই 100 জনকে কন্ট্রোল করার তাদের কোনো ক্ষমতা নাই। আমরা বিএনপিকে আহ্বান করবো, লাগাম যদি টেনে ধরতে পারেন
জেলা উপজেলা পর্যায়ে সরকারি অনেক অফিস আছে, শুধু ডিসি অফিস নয়, এসপি অফিস নয়, এরকম অসংখ্য অফিস আছে। কিছু অফিসে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী দেখি, তারা যতগুলো সরকারি কর্মকর্তা কর্মচারী তার চেয়ে বেশি নিজেদেরকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, গতকালকে বিএনপি 2014 সালের রাতের যে নির্বাচন, ওই নির্বাচনের 32 জন ডিসিকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মনে রাখবেন, তারা ছিল আওয়ামী লীগের ডিসি, জনগণের ডিসি ছিল না। আপনি যদি আজকে আওয়ামী লীগের পরে বিএনপির ডিসি হয়ে ওঠেন, বিএনপির এমপি হয়ে ওঠেন, বিএনপির ওসি হয়ে ওঠেন, মনে রাখবেন সময় পরিবর্তন হয়। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই। আজকে বিএনপি আছে, আগামী বিএনপি না থাকতে পারে, কিন্তু আপনি যদি অন্যায় করেন 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রশাসনকে আহ্বান করব, আপনারা ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। কে বিরোধী বলেন, কে জামাতের, কে এনসিপির দেখার দরকার নাই। আপনি ন্যায়ের পক্ষে থাকেন, একদিন না একদিন এই ন্যায় বিচারের সুফল আমরা সবাই ভোগ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে শুধু এইটুকু জানিয়ে যাই যে আমরা আমাদের এই দেশে সংসদে যেভাবে করে বিদ্যুতের সমস্যা নাই, ভূমিহীনদের সম্ভবত কোনো বিদ্যুতের সমস্যা নাই, তাই না? ভূমিহীনদের কি লোডশেডিং হয়, বিদ্যুৎ কি যায়? কিন্তু সংসদে আমাদের মন্ত্রীরা বলেন বাংলাদেশে নাকি কোনো ধরনের লোডশেডিং নাই, বিদ্যুতের সংকট নাই। আমরা মন্ত্রীদেরকে বলি সংসদে এই ধরনের চাপাবাজি ভণ্ডামি বাদ দিয়ে জনগণের কাছে যান, জনগণের কথা শুনুন। আমরা বিশ্বাস করি জনগণের কাছে আসলে আপনারা যে আস্তে আস্তে আপনাদের ট্রেনের বগি লাইন দ্রুত হওয়া শুরু করেছে, সেই বগি থেকে অন্তত আপনারা লাইনে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলি হবিগঞ্জ আমাদের সীমান্তবর্তী একটি জেলা, আমাদের সীমান্ত রক্ষা করতে হবে। মনে রাখবেন, সীমান্ত যদি নিরাপদ না থাকে একদিন আমাদের ঘরও কিন্তু নিরাপদ থাকবে না। পরিশেষে আপনাদের কাছে এটুকু আহ্বান, আপনারা আমাদের ইনসাফের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন। ভুল হলে আমাদেরও যৌক্তিক সমালোচনা করেন, বিরোধী দলের যৌক্তিক সমালোচনা করেন, কিন্তু বিএনপি ক্ষমতায় বলে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বলে কোন এক মন্ত্রী যদি গডফাদার হয়, কোন এক জেলার এই হবিগঞ্জের কোন একটি যদি গডফাদার হয়, সাধারণ দখলদারদের আশ্রয়দাতা হয়, সন্ত্রাসীদের আশ্রয়দাতা হয়, তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে। যদি না বলতে পারেন, এই দেশে এই হবিগঞ্জে আপনি কোনদিন ভালো আশা করতে পারেন না। পরিশেষে আপনাদেরকে সেই লড়াইয়ের পথে, ইনসাফের পথে, আমাদের ভাই শহীদ ওসমান হাবিব দেখার পথে আপনাদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের আস্থা, আপনাদের ভোটের আমানত আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। সম্মানিত ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মতামত করে আসবেন হবিগঞ্জবাসী অপেক্ষায় চাঁদাবাদ, সন্ত্রাসবাদের, মূর্তি আতঙ্কবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। Hey, Mike Man, go ahead, Mike Man. Hi, hey, go ahead. আসসালামু আলাইকুম। প্রিয় হবিগঞ্জবাসী, সম্মানিত হিন্দু ভাইদেরকে আঘাত জানাচ্ছে। একটু পরে মাগরিবের আজান হবে, আমরা নামাজে যাবো। দু একটা কথা আপনাদের সাথে আজকে আলোচনা করবো।
আমরা আজকে যারা এখানে একসাথে হয়েছি সবাই আজকে এখানে রাজনৈতিক দলের না। আমার কথা শোনা যায়? মাইকটা সমস্যা। আমরা সবাই রাজনৈতিক দলের না। আমরা যখন এখানে একসাথে হয়েছি আমরা একটা উদ্দেশ্য নিয়ে একসাথে হয়েছি। সেই উদ্দেশ্যটা হলো আমাদের 1400 ভাই আজকে আমাদের মধ্যে নাই। আমাদের 1400 ভাই আজকে আমাদের মধ্যে নাই। এই 1400 ভাইকে শেখ হাসিনা শহীদ করে ফেলেছে। আমরা আজকে এখানে একসাথে হয়েছি আমাদের ভাইদের বিচারের জন্য। যে ভাইদের চোখ তুলে নেওয়া হয়েছে, যে ভাইদের কোনো হাত কাটা হয়েছে, তার পা নাই, হসপিটালে অনেকে কাতরাচ্ছে, আমরা তাদের বিচারের দাবি নিয়ে আজকে হবিগঞ্জের এই পৌরসভায় একসাথ হয়েছি। আমরা আজকে কেউ পার্টিগত জায়গা থেকে একসাথ হই নাই। আমরা চেয়েছিলাম নতুন একটি সরকার গঠন হবে। এই সরকার গঠনের পরে যাদেরকে আমরা হারিয়েছি, সে আবু সাইদ, বুর্দা, ওয়াসিম থেকে শুরু করে বাংলাদেশের বীর পুরুষ যারা আমাদেরকে একটা স্বাধীনতা নিয়ে এসেছে এবং নতুন বাংলাদেশ গঠন করে দিয়েছে, সেই মানুষদের যে রক্ত দিয়েছে সেই রক্তের প্রতি সম্মান জানাতে আজকে আমরা একসাথ হয়েছি। প্রিয় হবিগঞ্জবাসী, আপনাদের সিলেটে 4টা জেলা, 4টা জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে যে জেলাটা সেই জেলাটা হল হবিগঞ্জ। আমি হবিগঞ্জের পথে ঘাটে ঘুরেছি, রাস্তাঘাট ভালো নাই, ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। অথচ এই হবিগঞ্জ সিলেটের একটা স্বর্ণ টুকরা, যে হবিগঞ্জের অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল। এই হবিগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের বালিয়াচং একটা উপজেলা আছে, সেই উপজেলার 9 জন শহীদ হয়েছেন, যাদের চোখে মুখে একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা যে বাংলাদেশে যেই কোনো মূল্যে হবিগঞ্জের ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, হবিগঞ্জের ছেলেদের আগামী বাংলাদেশে যাতে কেউ পুলিশ নির্যাতনের শিকার না হয় সেই ব্যবস্থা হবে। হবিগঞ্জের যারা মা বোনরা রয়েছে তারা একটা ভালো চিকিৎসা পাবে। হবিগঞ্জের যারা শিক্ষার্থী রয়েছে তারা একটা ভালো শিক্ষা ব্যবস্থা পাবে। হবিগঞ্জের যারা ব্যবসায়ী রয়েছে তারা আর সন্ত্রাস চাঁদাবাজির শিকার হবে না। এই স্বপ্ন নিয়ে আপনাদের 9 জন সন্তান বালিয়াচলে শাহাদাত বরণ করেছিল। আমরা তাদের আত্মার মাত্রা কামনা করছি। আর আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, আল্লাহ রাস্তার দোহাই লাগে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 1400 ভাই হারিয়েছি, যাদের জীবন তুলে নিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বাংলাদেশে ফেরত আসতে পেরেছেন। এই মানুষগুলোর বিচার থেকে পিছপা হবেন না। এই মানুষগুলো বাংলাদেশের জন্য লড়াই করেছিল। তেমন একজন লড়াকু সৈনিক ছিলেন শহীদ উসমান হাদি। যে উসমান হাদিকে তারা বিরোধ করে খুন করেছিল। শহীদ উসমান হাদি বলেছিলেন, জান দিব, জুলাই দিব না। সব মানুষ তাকে বলেছিল এই ছেলেটা পাগল। এই পাগলামির কারণে পুরো বাংলাদেশের মানুষ প্রথমে তাকে ভিক্ষায় জানিয়েছিল। কিন্তু এই পাগল ছেলেটা জান দিয়ে গেছে, কিন্তু জুলাইকে তার কাছে বিক্রি করে যায় না। শহীদ উসমান হাদি করে বলেন না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী শহীদ উসমান হাদি কি অপরাধ করেছে? শহীদ উসমান হাদিকে এনসিপি করে না, শহীদ উসমান হাদিকে জামাত করে না, শহীদ উসমান হাদিকে বিএনপি করে না। এই সূর্য সন্তানকে আমরা হারাচ্ছি। শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের কেন ধরে বাংলাদেশে বিচার হচ্ছে না, সেই প্রশ্নটাকে আমরা রাখতে চাই। আমাকে একজন একটু বেশি বলল, এই ছেলেটা গণ অধিকার পরিষদের রাজনীতি করে। গণ অধিকার পরিষদের যিনি বলেছিল রাশেদ খান, নুরুল হক, এই ছেলেটা কান্না করে বলতেছে, ভাই আমরা রাজপথে বটে নির্যাতিত হয়েছে। এই নুরুল রাশেদ, এই গাদ্দার আমাকে রাজপথে রেখে প্রধানমন্ত্রী দুটাকান্ত চলে গিয়েছেন দুঃখের জায়গা। আমরা আরো বাংলাদেশে অনেক ম্যাজিক দেখব। এই ম্যাজিক আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। আপনারা কি হাসানুল্লাহ করিম নাম জানেন?
আপনারা কি রাশেদ খান মেননের নাম জানেন? ইতিহাসে বারবার বাংলাদেশে রাজনীতির কুপুত্র এরশাদ ফিরে আসে, ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশে রাশেদ খান ফিরে আসে, ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের মেনন ফিরে আসে। আমাদের কিছু লক্ষ্য রাশেদ খান মেনন পেয়েছি, যাদের নাম হল জুনায়েদ সাকিব, নুরুল হক নুরুল, রাশেদ খান। এরা আপনার সন্তানের রক্তের সাথে গাদ্দারি করে কবের কাছে বিক্রি হয়ে গিয়েছে। প্রতিবন্ধী, আমরা বাংলাদেশে চাই সংস্কার, যে বাংলাদেশে পুলিশের সংস্কার হবে। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। একজন প্রধানমন্ত্রী যদি দেশকে উন্নত করতে পারে, তাহলে তার 10 বছর সময় যথেষ্ট উন্নত করে যোগ্যতা সম্পন্ন করে বাংলাদেশকে বানাইতে পারবে। আমরা বলেছিলাম বিচার বিভাগ স্বাধীন হইতে হবে। আপনি যখন বিচারে বা করতে যান, সেখানে গিয়ে দেখেন জাজ সাহেব বিয়ানপুর বিচারে কাউকে জামিন দেয় না। আমরা বলি বিচারালয়ের ক্ষেত্রে কেউ বিয়ানপুর, কেউ জামাত, কেউ এনসিপি সেটা ঢোকার সুযোগ নাই। যে অপরাধী তাকে জেলে পাঠাতে হবে, তাকে শায়েস্তা করতে হবে। সেটার জন্য আমরা প্রস্তাবনা করেছিলাম সুপ্রিম এলাকার সেক্রেটারিয়েট কমিটি হবে বিচার বিভাগে, কিন্তু বিএনপি সরকার এসে সেটা বাতিল করেছে। আমরা মনে করেছিলাম নির্বাচনের পরে সংস্কার বাস্তবায়ন হবে, নির্বাচনের পরে বিচার হবে, কিন্তু তারেক রহমান আমাদেরকে এত বড় প্রতারণার ফাঁদে ফেলাইছেন। এই প্রতারণার ফাঁদে পড়িয়া বাংলাদেশের মানুষ এখন সবাই কান্দে। কাঁদা নাই, হুসাইনের যারা বংশধর তারা কাঁদে না, ইহুদের সামনে তারা বুকে রক্ত দিয়ে ঘুরে দাঁড়ায়, তাই হল হুসাইনিয়া বংশধর। আমরা আবার ঘুরে দাঁড়াবো। তারেক রহমানকে বলতে চাই, পৃথিবীতে বাংলাদেশের ইতিহাসে 2 ধরনের দল ছিল। আমরা আওয়ামী লীগকে আওয়ামী লীগ করি না। এটা হল বাংলাদেশ মুজিব লীগ, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী জনগণ। এটা জনগণের দল ছিল না। যারা মুজিবের বাড়িতে কেরানি ছিল, যারা আপনার শেয়ার মার্কেটে টাকা লুপাট করেছে, যারা আপনার ব্যাংক লুপাট করেছে, তাদের সবাইকে রক্ষী বাহিনী না বলে বাংলাদেশে তারা মুজিব লীগ বানিয়েছিল। সেই মুজিব লীগের কথা যেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল হওয়ার কথা ছিল, এখন বাংলাদেশের নতুন নাম এসেছে বাংলাদেশের তারেক দল। এই যারা তারেক রহমানের সহযোগের কর্মকর্তা, যারা তারেক রহমানের চাঁদাবাজির শিকার, যারা তারেক রহমানকে ইলেকশনের আগে টাকা দিয়েছে যে বাবা তুমি দেশে ফেরত দাও, তোমাকে আমি 5 কোটি দিলাম, আমাকে একটা লাইসেন্স দাও যাতে আমি দেশে চাঁদাবাজি করতে পারি। এই ধরনের কিছু সংঘযুক্ত উশৃঙ্খল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাথার উপর চেপে বসেছে। এই জন্য আমরা এখন বাংলাদেশের 2টা লিস্ট, একটা হল মুজিব লিস্ট আর একটা হল তারেক লিস্ট। মুজিব লিস্টে যাদের নাম ছিল তারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করছিল। এখন যাদের নাম তারেক লিস্টে, তাদেরকে হল পৌরসভার প্রশাসন বাড়ানো হচ্ছে, তাদেরকে হল জেলা প্রশাসন বাড়ানো হচ্ছে, তাদেরকে হল মাদকের ব্যবসার লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদেরকে হল টেন্ডারবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদেরকে হল চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদেরকে মসজিদ কমিটিতে বসানো হচ্ছে, তাদেরকে স্কুল কমিটিতে বসানো হচ্ছে। আমরা বাবা তোমাদেরকে একটু হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যদি মুজিবের মতো, শেখ হাসিনার মতো আবার আমাদের উপর ঘুরে দাঁড়াইতে অস্বীকার করতে চাও, তাহলে যে অস্বকে আমরা ধ্বংসান করে দেবো দিয়েছিলাম, তোমাদের প্রত্যেকটা যুক্ত আমরা সেইভাবে ধ্বংসান করে রেখে দেব। আমাদেরকে কোনো পথ দিয়ে কেনা যাবে না, আমাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, আমাদেরকে খরচ দিয়ে কিছু করা যাবে না। আমরা বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছি। আমরা শহীদ উসমান আলীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়েছি। এই স্বপ্নে আমাদের 14 সবাই শহীদ হয়েছে। বাংলাদেশের লক্ষ কোটি তরুণ শহীদ হতে প্রস্তুত আছে। তবে তারেক রহমানের লক্ষ্য ফেসিবাদী সরকারের কাছে তারা মাথা নত করবে না। এটা আমরা শপথ নিয়েছি। আপনারা যদি মনে করেন ক্ষমতায় এসেছেন
যা ইচ্ছা তা করবেন, এই প্রাণ চাক তারেক রহমান আমরা আপনাকে দিব না। যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশ, এটা আপনার কোনো বাবার দেশ না, এটা আপনার মায়ের দেশ না, এটা আপনার দেশ না। এই বাংলাদেশের শহীদ ইসলাম হাতের বাংলাদেশ, ইসলাম হাতের বাংলাদেশে বেঙ্গল হাতে চলবে না, শহীদ ইসলাম হাতের বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, শহীদ ইসলাম হাতের বাংলাদেশে দুর্নীতি চলবে না, শহীদ ইসলাম হাতের বাংলাদেশে দখলবাজি চলবে না। যারা এগুলা করতেছে আমরা তাদেরকে বলবো, তারেক রহমান নিজের পায়ে নিজে কোরআন মারতেছে। যদি কোন পাগল নিজের পায়ে নিজে কোরআন মারে, ওই পাগলকে কি বলার আছে? আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে না। সব জায়গায় দলীয় লোকদেরকে তারা বসিয়েছে। যে ব্যাংকে আপনি টাকা রাখেন, সেই ব্যাংকের টাকা লোকাট করার জন্য তারা দলীয় লোকদেরকে বসিয়েছে। সিটি কর্পোরেশনের সেবা পাইবেন না, সিটি কর্পোরেশনে তারা দলীয় লোকদেরকে তারা বসিয়েছে। পৌরসভাতে সেবা পাইবেন না, পৌরসভার যিনি প্রশাসক ওই চিন্তা করে হবিগঞ্জ পৌরসভার লোকদেরকে আমার বলার টাইম নাই, আমার শুধু গুলশান অফিসে মাসে 2 বার হাজিরা দিলে হয়। আমরা আজকে এখান থেকে বলতে চাই, যদি প্রশাসক যাদেরকে বসানো হয়েছে তাদেরকে হবিগঞ্জ এমপি বানিয়েছে, যদি আপনি হবিগঞ্জবাসীর পাশে না থাকেন, হবিগঞ্জবাসীও বলতে চায় আপনাকেও আমাদের বলার টাইম নাই। জিকে ঘোষ একটা মামলায় আলিপুর হক আপনি মুক্তি পেয়েছেন, সে মামলায় আরো অনেক ভাই যারা জেলে আছে, লজ্জা থাকলে একটা বার হলেও তাদের খোঁজ নিতেন। নির্লজ্জার মতো 3টা লোক জামিনে চলে এসেছেন, মামলা ডিসপোজ করেছেন, খালাস করেছেন। বাকি যেই লোকজনকে একই মামলার অধিকার হয়েছিল, সেই লোকদের কি অবস্থা হবে? যিনি গল্পের আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার কি লজ্জা হয় না? আপনার এলাকায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আপনার এলাকায় বিদ্যুৎ থাকে না, আপনার এলাকায় যানজটের কি অবস্থা? এমপি হয়েছেন, জনগণের পাশে থাকেন। যদি জনগণের পাশে থাকেন তাহলে জনগণ আপনাকে আবার নির্বাচিত করবে। আর যদি চাঁদাবাজিতে দিন যায়, চোরাকার বাড়িতে রাত যায়, তাহলে আমাকে ভোটের পাশে জিতে কাউন্সিলের লাল কার্ড ধরে করে সমান্তরাল দিয়েছে। আমাদেরকে বলা, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আমরা ভালো কথা বলবো। সারাদিন করেন দুনিয়া লাগান ভোটার, আমরা তো কোনো ভালো কাজ বলার পাই না। সব মানুষকে তারা হলো অস্ত্রের মতো চোখ করিয়ে দিয়েছে। সব জায়গায় যেই জায়গায় যাই ওই জায়গায় একটা সন্ত্রাসী পূজা পাই। রাতে মাদকের কারবার করে, দিনে চাঁদাবাজি করে, এমন কোন দুনিয়ার আকাম নাই যে তারা করে না। এগুলা পার্লামেন্টে গিয়ে কি ধরনের আইন বানাবে, বাংলাদেশের মানুষের কি ধরনের উন্নতি করবে আমরা জানি না। এই জন্য বলি, আমাদের সামনে সময় এসেছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী থাকবে তার বিরুদ্ধে আপনারা সবাই ভোট দিয়ে তাদের গতিগুলো একটু নাড়াবে দিন, তাহলে তারা ঠায় পাবে। আপনারা সবাই একটু বক্তব্যে রাখে আছেন, আমরা ইনশাল্লাহ সবাই মাঠে থাকবে। সবাই আজকে হাত তুলে শপথ করে শহীদ ওসমান হাতের হত্যাকাণ্ডের বিচার শেষ করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। বাংলাদেশে আমাদের 1400 ভাই যারা শহীদ হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার শেষ করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। সেই দাবি এবং আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ